আমার একটা ক্রনিক নার্ভের প্রবলেম আছে। আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে আমার স্বাভাবিক জীবনটাই স্টপ হয়ে যায় হঠাৎ। আমার মরে যাওয়াটাই ভালো, এটা ফ্যাক্ট। নমস্কার, আমি রাজীব। ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকে আমাদের স্টুডিওতে এসছে অনন্যা। অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা আমাদের পডকাস্টে আসার জন্য। আমরা আজকে শুনবো অনন্যার কাছে তার জীবনের গল্প। আর অনন্যা আমাকে জানাবে অনেক কিছু, যে গল্পগুলো আপনারা জানেন না। হার না মেনে সব রকম প্রতিকূলতাকে প্রতিরোধ করে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনন্যা। বলো তোমার গল্প। প্রথমেই নমস্কার, ট্রাভো নিউজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক। অনন্যা, পার্কস্ট্রিটে আমাদের যে অফিসে আসছে, তোমার কোনো অসুবিধা হয়নি? একদমই কোনো অসুবিধা হয়নি। আচ্ছা অনন্যা, এই তুমি আসার আগে বলছিলে যে ডাক্তারের কাছে যাবে, এটা কি কিসের জন্য গেছিলে ডাক্তারের কাছে? আমার একটা ক্রনিক নার্ভের প্রবলেম আছে, আচ্ছা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন। আচ্ছা। মেডিকেল সায়েন্সে এর রিজন বা মেডিসিন দুটোই এখনো জানা নেই। আরে হ্যাঁ, ও, তাই এটা কোনোদিনও কিওর হবে না। আচ্ছা। সেই জন্য আমাকে সবসময় ডাক্তারের আন্ডারেই থাকতে হয়। বাবা বলছিলেন যে তোমাকে ডাক্তার একটা সময় বলেছিল যে তুমি কতদিন বাঁচবে সেটা তোমার হাতে। হ্যাঁ, আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে আমার স্বাভাবিক জীবনটাই স্টপ হয়ে যায় হঠাৎ করে। এটা কত সালে? 2019। এমন কোনো ডাক্তার, মানে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ব্যাঙ্গালোর সব জায়গায় দেখানো হয়েছে, কিন্তু সব জায়গায় একটাই উত্তর যে যখনই আমার শরীর খারাপ করবে বা অ্যাটাক হবে, ওটা আমার চোখে অ্যাটাক হবে, যখন তখন ভিজন লস হতে পারে, বা যখন তখন আমার হার্ট অ্যাটাকও হতে পারে। আচ্ছা, এটা হ্যাঁ। কত সালে? 2019। তুমি হঠাৎ এটা জানতে পারলে? হ্যাঁ, আমি এমনি স্কুলে পড়াতাম, আর সেই সঙ্গে বাচ্চাদেরকে টিউশন করাতাম। মাল্টিপল ওয়ার্ক আমার সঙ্গে যুক্ত ছিল। আমি নাচ করতাম, গান করতাম, লাইফ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন সকালবেলা উঠে আমি কিছু দেখতে পাই না। আচ্ছা, কয়েক সেকেন্ড ঘুম থেকে যেরকম ব্রাশ করে আমরা আসি, তারপর আবার নর্মাল হয়ে যায় আমার দৃষ্টিশক্তি। তখন আমি ডাক্তারের কাছে যখন যাই, ওনারা আমাকে এমআরআই সাজেস্ট করেন এবং বলেন যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা, ওটা আমার ঠিকঠাক ড্রেন হচ্ছে না, ওটাই আমার চোখে এফেক্ট করছে। তো সেখান থেকে আমাকে সঙ্গে সঙ্গে, মানে তখন অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছিল, আমাকে হসপিটালে ভর্তি করা হয়, কারণ রাইট আই হেমারেজ হয়ে যায়। লাম্বার পাংচার করানো হয় একদিনের গ্যাপে 2 বার। তারপর বলেন যে আমি ঠিক থাকবো, কিন্তু যখন এই হেডেকটা হবে, আর কোনো সিমটমস নেই, হয়তো খুব মারাত্মক মাথা যন্ত্রণা করলো, বা তাকাতে সমস্যা হয়, ওপর থেকে নিচের দিকে, নিচের থেকে ওপরের দিকে, একা যাতায়াতে মাথা ঘুরে যেতে পারে, হঠাৎ বুকে ব্যথা করে, তখন আমি মুভও করতে পারি না। আমার লেফট সাইডে এতই বুকে ব্যথা করে যে আমি কাউকে ডাকতেও পারি না তখন। সেখান থেকে যখন মনে বলে যখনই এরকম কিছু হবে, একটাই অপশন, লাম্বার পাংচার। তখন কি মনে হচ্ছিল যখন এটা যখন শুনলে ডাক্তার বলল? হ্যাঁ, তখন কি মনে হলো? আমার মরে যাওয়াটাই ভালো, এটা ফ্যাক্ট। কারণ হঠাৎ করে যখন কিছুই নেই কোনো দিকে, হঠাৎ করে হসপিটালাইজেশন, হঠাৎ করে এত ইনজেকশন, এত টেস্ট, বারে বারে আমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হচ্ছে, বিভিন্ন রকম টেস্ট হচ্ছে, আমি আর নিতে পারছিলাম না। আমার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছিল। আর বাবা আমাকে নাচ গান দুটোই শিখিয়েছেন, কিন্তু আমি যেন পার্সোনালি নাচটা ভীষণ ভালোবাসি। যখন ডক্টর বলেন আপাতত ওগুলো সবই স্টপ, কারণ খুব বেশি সাউন্ড, খুব বেশি লাইটে কিন্তু আমার অনেক কিছু প্রবলেম হতে পারে। তো তখন আমি বললাম আমি বেঁচে থেকে কি করবো, আর এতটাই অল্প বয়স, যে 26-27 বছর বয়স তখন। আমি যদি অন্যান্য মেয়েদের মতো একা একা বাইরেই বেরোতে না পারি, আমি কিছু কাজই করতে না পারি, বা 10টা 5টা ডিউটি আমার জন্য নয়, স্কুলের চাকরি, কেউ তো আমার জন্য 7 মাস তখন বেড রেস্ট ছিল। 7 মান্থস কি করতে সারাদিন খাটেই শুয়ে থাকতে। আচ্ছা, কিছু না না, ঘাটটাও তোলা যেত না, মানে ওই এত পরিমাণ ফ্লুইড, ওটা তো আমাদের শরীরে প্রয়োজন, ওটা আমার যখন স্পাইন থেকে বের করে নেওয়া হয়, ঘাট তুললেও মাথা ঘুরে বমি দেয়, একদম লিকুইড ফুড। আমাদের 7 মান্থ তুমি বিছানায় শুয়ে? 7 মান্থস আমি বিছানায়। তাহলে ওই 7 মান্থ শোয়ার পর আজকে 2025-এ অনন্যা পুরস্কার পেলে, এন্টারপ্রেনার বেস্ট অ্যাওয়ার্ড পেলে, এতগুলো অ্যাবাকাস ফ্র্যাঞ্চাইজির পৌঁছলে, এই জার্নিটা কিভাবে হলো? কি মিরাকলটা কিভাবে? এই জার্নিটা না শুধু একা আমার নয়,
আমি যদি বলি আমি একা করেছি তাহলে খুব মিথ্যে কথা বলা হবে, কারণ এটার পেছনে বাবা মা যেরকম মেন্টালি সাপোর্ট করেছেন, আমার সঙ্গে যে বড় হয়েছে আমার পিসতুতো দিদি বলুন বা আমার হাজবেন্ড সব থেকে বেশি আমাকে সাহায্য করেছেন। সেই সঙ্গে আমি বিয়ের আগে এখানে মধ্যমগ্রামে যাদের বাড়িতে থাকতাম, হিল্লোল রয় আর সুস্মিতা রয়, ওনাদেরকে শুধু নামই দাদা বৌদি নয়, ওনারা আমাকে নিজের বোনের মতোই ট্রিট করেন। ওনারাও একটা সাংঘাতিক ব্যাক সাপোর্ট দিয়েছেন যে কিভাবে আমি এগোবো, কি করলে আমার ভালো হয়। এই এই মানুষগুলো আমার পেছনে না থাকলে আজকে এটা দাঁড় করানো সম্ভব। দেখো আজকে আমাদের পশ্চিমবাংলায় বলে হবে না, হচ্ছে না, অনেকে সুযোগও পায়। তোমার এই প্রতিকূলতার মধ্যে তুমি এগিয়ে গেছো, এটা একটা বড় পাওয়া তোমার কাছে। তুমি সুযোগ তো পেয়েছো, অনেকে তো সুযোগও কাজে লাগাতে পারেনি। কিন্তু এই যে যখন তুমি অসুস্থ হওয়ার পর করছো, এই মানে এই যে তুমি মোটিভেট কিভাবে বললে শারীরিক তোমার প্রতিকূলতাকে পারি, এইটা কিভাবে আসবে? মানে কি একটা কোনো জোশ ছিল যে করতে হবে বা আমাকে বাঁচতে হবে বা আমাকে একটা কিছু করতে হবে, এরকম কোনো তোমার? এটা আমার শুধু শারীরিক অসুস্থতার জন্য নয়, আমি ছোটবেলায় আমার মাকে একটা বিষয় খুব সাফারার হতে দেখেছি। সেটা হচ্ছে আমরা দুই বোন, আমার মায়ের ছেলে নেই। আচ্ছা। স্কুলের হেডমিস্ট্রেস আমাদের একজন এরকম রিলেটিভও আছেন, উনি মহিলা, কিন্তু উনি আমার মাকে বলছেন যখন একটা ছেলে নেই তোমাদের মারা যাওয়ার পরে তোমাদের কি হবে। এটা আমার দাদুও যখন মারা গেছেন তখনও আমার মাকে শুনতে হয়েছে যে এই দেখো দুটো ছেলে আছে বলে ওনারা মুখাগ্নি করতে পারলেন, তোমাদের কি হবে। তো আমি আর আমার বোন চেয়েছিলাম যে এমন কিছু করতে যাতে কেউ না বলে যে তোমাদের ছেলে নেই। আমরা ছেলে হই নয়, আমরা মেয়ে হই আমার বাবা মাকে পাশে দাঁড়াতে চেয়েছিলাম যে শুধু ছেলেরা নয়, মেয়েরাও দায়িত্ব নিতে পারে এবং উচিত। মেয়ের বিয়ে হয়ে গেলে বাবা মাকে শ্বশুর বাড়ির সঙ্গে যুক্ত করা যাবে না বা শুধু শ্বশুর বাড়ির প্রতি দায়িত্ব পালন করা উচিত। আমি এর টোটাল এগেনস্ট। কেন নয়, কিসের জন্য নয়? আজকে যদি শ্বশুর শাশুড়ি আমার নিজের হন, ওনার প্রতি সব রকম কর্তব্য করতে আমি বাধ্য, তাহলে আমার বাবা মায়ের প্রতি কেন নয়? ওনারাও তো মা বাবা, ওনারাও জন্ম দিয়েছেন, ওনারাও বড় করেছেন। তাই এরা কিন্তু ছোট থেকে ছিল যে আমাকে কিছু করতে হবে। হঠাৎ করে এই স্টপটা আমাকে একটা ট্রমার মধ্যে নিয়ে যায়, কিন্তু তখন আমি ডিসাইড করি সুস্থ আমাকে হতে হবে। কত মানুষ, মানে ডাক্তার যখন বললেন যে আমার লাইফের কোনো গ্যারেন্টি নেই, আমি নিজেই নিজেকে বোঝালাম যে মানুষগুলো আজকে বেরোচ্ছেন রাস্তায় ওনারাও যে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবেন তার কি গ্যারেন্টি আছে। তাই যতদিন আমি বাঁচবো ততদিন তো আমি কিছু করতে পারি। গুড। এই যে তুমি এই জার্নিতে কোনো অসুবিধা হয়নি, বাধার মধ্যে পড়োনি? হ্যাঁ, বারবার পড়েছি। আমি একটু কাজের প্রেসার পড়ে গেলেই আমার কষ্ট হয়। আচ্ছা। ইভেন আমি এখানেও যে এসেছি, আমি কিন্তু 3 দিন ধরে হেডেকে ভুগছি। 3 দিন আমি খাওয়া দাওয়া করতে পারি। কেন? টেনশন? না, আমার সামনে একটা পিকনিক আছে। আমাদের ডিসেম্বর মাসে অ্যাবাকাসের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়, মানে অল ওভার ইন্ডিয়াতে যত ফ্র্যাঞ্চাইজি আছে ওটার একটা কম্পিটিশন হয়, প্রাইজ সেরিমনি প্লাস আমরা একটা পিকনিক করি। তোমরা নিজেরাই করো? হ্যাঁ, হয় যে প্রেগন্যান্সি আমার জন্য একটা হার্ড লাইফ। ওটা ডক্টররা আমাকে বলেছিলেন যে প্ল্যান না করাই ভালো। লাস্ট ইয়ার আমার চোখে একটু ব্লাড মার্জিনও পাওয়া যায়, যে আমি ফ্যামিলি প্ল্যানিং করতে চেয়েছিলাম, আমার স্পেশালিস্টের কাছে যখন যাই উনি না করেছিলেন, বাট অ্যাক্সিডেন্টালি আমি কনসিভ করে যাই অ্যান্ড আমি ডিসাইড করি যে আমি এটাকে কন্টিনিউ করবো। সেই মতোই এগোচ্ছিল। 5 মান্থস যখন হবে, সেই স্ক্যানে আমি জানতে পারি বাচ্চাটি প্রায় 20 দিন আগে মারা গেছে। সেটা আমরা বুঝতে পারিনি। তারপর জীবন মরণ সমস্যা হয়ে যায়, মানে হয়তো 10 মিনিট দেরিতেও যদি আমি পৌঁছাই আমি হয়তো এক্সপায়ার করে যেতে পারতাম। আমার শরীরের ওপরে জলবিন্দু দাঁড়িয়ে গেছিল, এরকম কন্ডিশন ছিল। সেই শোকটা আমি পুরোপুরি কাটিয়ে ওঠার আগে अगेन আমার চোখে একাকার। ইভেন এখনো যে আমি আপনার সামনে বসে আছি এত লাইট, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু কনস্ট্যান্ট আমার চোখে আই ফ্লোটার্স নামছে বাবলস এর মতো। কিন্তু সেই সময়টা, এখন আমি স্বাভাবিকভাবে কথা বলছি, যখন এটা হয় এটা 2024 সেপ্টেম্বর। 2024 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আমি সূর্যের আলো দেখিনি। আমি ঘরে আলো জ্বালাতে দিতাম, সকাল হলে আমি ভয়ে পর্দা টেনে দিতাম, আমি বেরোইনি বাড়ির থেকে। এবং আমাকে তখন এভাবে উনি মেন্টালি সাপোর্ট করেছেন আমার হাজবেন্ড, যে উনি ওনার কাজে যেতেন, বিকেল বেলা আসতেন, রাত্রে নিয়ে যেতেন আমাকে ডাক্তারের কাছে, কারণ উনি কোনোভাবেই আমাকে সকালবেলা নিয়ে যেতে পারতেন। আর সারাক্ষণ আমি ঘুমিয়ে থাকতাম আমার মায়ের হাত ধরে, যে বাচ্চা যেরকম ঘুম থেকে উঠলে মাকে দেখতে না পারে, আমি মাকে না দেখতে খুব কান্না। এটা কতদিন ছিল? এটা প্রায় 7-8 মাস। 7-8 মাস। হ্যাঁ।
এরকমই ছিল। তখন কিছু মানুষ ছিলেন, আমার হাজবেন্ড তো ডেফিনেটলি ছিলেন, বাবা মা ছিলেন, আর যে যাকে আমি দাদা বৌদি বলছি, হিমন রয়, সুস্মিতা রয়, আমার পিস্তুত দিদি, জামাইবাবু একজন ডক্টর, মানে এনাদের কথা না বললে আমি লাইফে কিছুই না। সবাই বলবে আমি কেন এত বেশি বলছি, কারণ আজকে যদি আমি বেঁচে আছি, আজকে যদি আমি এখানে আপনাদের কাছে আসতে পারছি, এই প্রত্যেকটা মানুষ তার জন্য, তার পেছনে আমাকে সেইভাবে সাপোর্ট দিয়েছেন যে তুমি পারবে। কত মানুষ জীবনে কত কি ঘটে যাচ্ছে, আমার এতটাই মানসিক আঘাত আমি পেয়েছি বা এতটাই ট্রমার মধ্যে এখনো আছি, আমি বলি, খুব বোল্ডলি বলি যে আমি মা হতে চাই না। আমি এত যন্ত্রণা পেয়েছি, মৃত্যু যন্ত্রণা কি হয় আমার চোখের সামনে আমি মা বাবাকে মিলিয়ে যেতে দেখেছি। সেই সময় আমার এত যন্ত্রণা হচ্ছে, আমি যখন অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, সব দুপুর 3:30 থেকে রাত্রি 1:30 অব্দি কনস্ট্যান্ট ডাক্তাররাও ফাইট করেন আমাকে বাঁচানোর জন্য। তো আমি সেই পেইনটা থেকে বেরোতেই পারিনি। আমি বলি আমি মা হতেই চাই না আর। আমি যে কদিন বাঁচতে চাই, ভালো কাজ করতে চাই, মা বাবাকে ভালো রাখতে চাই, আশেপাশের মানুষদেরকে ভালো রাখতে চাই। আর এত মেয়েরা আমার ওপরে ডিপেন্ডেন্ট, তাদেরকে আমি বোঝাতে চাই যে জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, 1000 টাকাও যদি রোজগার হয় সেটা তোমার নিজের, সেটা তোমার সম্মান, সেটা টাকা নয়, সেটা তোমার সম্মান। কেউ তোমাকে 1 টাকাও দেবে না। তো সেই জন্য আমি লড়াই করতে চাই। বাকিটা ঈশ্বরের হাতে, উনি কি লিখে রেখেছেন আমি তো জানি না, কিন্তু আমার মেন্টাল স্টেট এখন এরকম। কষ্টটাকে কিভাবে জয় করবে? এই এত কষ্ট যেটা শুনলাম, এই কষ্টটা কিভাবে জয় করবে? কষ্টটা জয় করা বলতে সোসাইটি, আমি এই যে একটা ইনসিডেন্ট আমার জীবনে হয়ে গেল, তারপরে আমি খুব কম মানুষকেই বলতে শুনেছি তুমি কেমন আছো। আমাকে সবাই বলেছে চিন্তা করো না, আবার খুব তাড়াতাড়ি সুন্দর একটা ছোট্ট কেউ আসবে। এই জিনিসটা আমি মেনে নিতে পারি। আগে তো আমি, তারপর সবাই, আগে তো আমি বাঁচবো। এবার যে কষ্টটার মধ্যে দিয়ে গেছি, সেকেন্ড টাইম একটা বেবিকে যদি আমি আনি আর আমি না থাকি, সেই বাচ্চাটার কি হবে? সেই সব ঘটনা থেকেই সিদ্ধান্তে আসা আমার। তো সেখান থেকে আমি বললাম আমি যদি দুর্বল হয়ে যাই, আমার বাবা মায়ের বয়স হচ্ছে, আমার একটা ছোট্ট বোন আছে, ওর বিয়ে দেবো, ও আমাকে দেখে বড় হচ্ছে, আমি যদি এত দুর্বল হয়ে যাই, যারা আমাকে দেখে পাচ্ছে আমি তাদের জন্য কি করবো? তো যতই যে কেউ 20 বছরের মেয়েরাও আছে, কেউ 25 বছরের মেয়েরাও আছে, 30 বছরের মহিলারাও আমার সঙ্গে কাজ করছেন, ওরা আমার লাইফের সব, ওরাই আমার সন্তানের মতো। আবাকাশের বাচ্চারা তো রয়েছে, কিন্তু ওরাও আমার জীবনের সব। আমার লাইফে কি নেই? সব আছে, মানুষের ভালোবাসা আছে, তাহলে কেন আমি ঘুরে দাঁড়াতে পারবো না? শুধু মানে আরো একটা মেসেজ আমি সোসাইটিকে দিতে চাই, যারা মা হতে পারছেন না বা যারা চাইছেন না, এটা কোনো অপরাধ হতেই পারে না। এত টার্গেট করা মেয়েদেরকে বন্ধ করুন। এটা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত, কারণ এই সিদ্ধান্তের পেছনে মারাত্মক কষ্ট থাকতে পারে, সেটা আপনি জানেন না। তাই আমি নিজেকে ভাবলাম যে এভাবে কষ্টকে বসে থাকলে লাভ নেই। অনন্যা, এই একটার পর একটা ঘটনা ঘটছে কলকাতায়, আশুতোষ কলেজ থেকে আরম্ভ করে আরজি কর ঘটনা, তো এই পরপর আছে, এটা তো ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমার কি মেসেজ? একদমই নয়, ভেঙে পড়ার তো কোনো কারণই, যে দুঃখজনক ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রে তো যার ওপর দিয়ে যায় উনিই বলতে পারবেন, কিন্তু অলওয়েজ ফাইট করো। যদি মেয়েটা না পারে, মেয়েটাকে সাপোর্ট করো ফাইট করার জন্য। আর যিনি নেই, আমি ওনার পরিবারকেও বলবো আপনারা রুখে দাঁড়ান। আজকে আপনার মেয়ের সঙ্গে যেরকম হয়েছে, কালকে আর কারোর সঙ্গে হতে পারে, অবশ্যই হতে পারে। আর সব ক্ষেত্রে শুধু পুরুষরাই দায়ী হবে তাও নয়, পুরো সোসাইটি আমাদের এর জন্য দায়ী, আমাদের চিন্তাধারা এর জন্য দায়ী। তো চিন্তাধারাকে পাল্টাতে হবে। শুধু যে ছেলেরাই খারাপ, আমি ছেলেদেরকে টার্গেট করবো তা কিন্তু না। শান্তি, এই যে স্পিচ এতক্ষণ বলছিলেন, আপনার কাছে সাকসেস আর শান্তি, মানে শান্তি, স্পিচ, এই ডেফিনেশনটা মানে কি? আমার কাছে প্রথমে সাকসেস। হ্যাঁ, সাকসেস মানে অনেক টাকা আমি রোজগার করে নিলাম বা আমার অনেক ফেম হয়ে গেল, সেটা নয়। সাকসেস মানে আমার কাছে যারা আমাকে বড় করেছেন, তারা আমাকে দেখে আনন্দের হাসি হাসছেন, তারা আমার সম্পর্কে কথা বলতে গিয়ে গর্ববোধ করছেন, এটাই আমার কাছে সাকসেস। আর শান্তি এটাই, আমার কারণে যেন কারো কষ্ট না, সেটা আমার পরিবারই হোক বা আমার আশেপাশের মানুষ হোক, আমার জন্য কেউ কষ্ট পাচ্ছে না, আমি কোনো না কোনো ভাবে, সেটা আর্থিক, মানসিক বা শুধুমাত্র ভালোবাসা দিয়ে ওনাদেরকে জীবনের পথ দেখাতে পারছি, সেটা আমার কাছে অনেক বড়। জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য হচ্ছে যতদিন বাঁচবো
আমি সোসাইটিতে একটা ইকুয়ালিটি আনতে চাই। সেটা নারী পুরুষ শুধু নয়, আমি এই যে উঁচু স্তর, মধ্যবিত্ত, নিম্ন স্তর, আমার কাছে যেন প্রত্যেকটা স্তরের মানুষ এসে স্বাভাবিকভাবে বুঝতে পারেন, প্রত্যেকটা স্তরের বাচ্চারা ওনারা এসে পড়াশুনো করতে পারে, বা বাবা মারা আমার কাছে সেই বাচ্চাকে নিয়ে আসতে পারেন। আমি এরকম একটা স্কুল করতে চাই যেখানে শুধুমাত্র পড়াশোনা ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, যেখানে একটা মানুষ যখন পৃথিবীতে এসেছে, ভগবান যখন পাঠিয়েছেন, কোনো না কোনো গুণ ওর মধ্যে আছে, সেই গুণটাকে এক্সপ্লোর করা, সেই গুণটা নিয়ে ও যাতে এগিয়ে যেতে পারে, সেই কনফিডেন্স। পৃথিবীটা কিরকম দেখতে চান? ধরুন একটা ঘুম থেকে উঠে আপনি এরকম পৃথিবী দেখতে চান, কিরকম দেখতে চান? ভীষণ ঝলমলে একটা পরিবেশ যেখানে সবাই হাসছে। কষ্ট তো থাকবেই, কিন্তু সেই কষ্টটাকে জয় করেও যেন আমি হাসতে পারি, সেইভাবে আমি মানুষদেরকে দেখতে চাই। এতক্ষণ আমরা অনন্যার সঙ্গে একটা সুন্দর গল্প, অনন্যার জীবনের গল্প শুনছিলাম, যা আপনাদের তো ভাবাবেই। আমিও ভাবছি যে কিভাবে ও উঠে দাঁড়ালো। আর অনন্যাকে বলবো আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা সময় কামনা। অনন্যা এগিয়ে যাক তার জীবনে আরো সাফল্য পাক। আবার আসবে আমাদের কাছে অনন্যা, আমি জানি, সেকেন্ড এপিসোডে। অনন্যার কাছে একটা গান শুনতে চাইছি এই এপিসোডটা শেষ হয়ে মধ্যে, যদি অনন্যা একটা দুটো লাইন গান করে তাহলে খুব ভালো লাগবে। আমি চেষ্টা করছি যতটা ভালো করে করার। এখন সেই মুহূর্তে রেওয়াজ হয় না অত। न जाने क्यों होता है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात, न जाने क्यों। আজকে এখানেই রাখছি। প্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাদের ভাবাবে। আপনারা দেখতে থাকুন।